বাংলাদেশে কিন্তু সমকামিতার বিরুদ্ধে কোনো আইন নাই। আর নারীবাদের প্রসঙ্গটাও এখানে মনে হয় একটু জরুরি। তবে তার আগে একটু বলি যে আমি আজকে ঘুম থেকে উঠছি একটু আগে। আমি খেয়াল করলাম যে আমার পকেটে আমার ওয়ালেট, বাম পকেটে একটা ফ্লিপ ফোন, বা শার্ট পরে আছি ঠিক যেভাবে মিটিং থেকে আসছি, মানে ঠিক ওইভাবে ঘুমাচ্ছি। অ্যান্ড এটা খুব ন্যাচারাল একটা জিনিস আর কি। এটা বলার কারণ হচ্ছে যে প্রায় দেখি যে মানুষজন বলে যে আচ্ছা আপনার, মানে কেউ কেউ বলে যে গাঞ্জা খেয়ে বসছে। লিটারালি আসলে আমি অনেকগুলো জিনিস করতে করতে এর মাঝখানে ক্যামেরাটা অন করে 10 মিনিট কথা বলে ক্যামেরা বন্ধ করে ওটা জাস্ট পোস্ট করি। আমি কিন্তু আমার নিজের ভিডিও শুনি না, বা কথা বলার মধ্যে যদি কোথাও আমি এরকম কিছু বলি যেটা আমি বলতে চাই না, তাহলে ইমিডিয়েটলি অতটুকু সরাই পোস্ট করি। অ্যান্ড পরে পোস্ট হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আমি ভিডিওগুলো শুনি। যে কারণে আসলে এত গুছায় কথা বলা বা এত স্ক্রিপ্টেড কিছু কখনো আমি করি না। কিন্তু এই জন্য একই সাথে এটা বলতেছে এই কারণে, কারণ নারীবাদ নিয়ে আমি যে জিনিসগুলো বলবো এখন সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি জন্ম দিতে পারে। বাট আমার টেকটা আমি দিব। তার আগে সমকামিতা নিয়ে একটু বলে নিই যে বাংলাদেশে একটা আইন আছে, যে আইনে আপনি প্রকৃতি বিরুদ্ধ কোনো ধরনের সেক্স কোনো পুরুষ, নারী অথবা প্রাণীর সাথে করতে পারবেন না ইত্যাদি, এই ধরনের একটা কথা বলা আইন আছে। তো যেহেতু বাংলা মুমিন সব কিছুকে দেখতে পায় ইসলামের চোখ দিয়ে, সব কিছু ওনাদের চোখে উনি যা বুঝছেন ওইটাই, কিন্তু আইন তো এভাবে কাজ করে না। প্রকৃত বিরুদ্ধ যে কোনো ধরনের সেক্স করলে সেটাকে একটা দণ্ডবিধির আওতায় নিয়ে আসা হয়েছে। সোজা বাংলায় বললে আপনি যে ছাগল চোদেন, ছাগল চোদাটা বাংলাদেশের আইনে, ওই আইনে নিষিদ্ধ। গরু লাগানো নিয়ে মানুষকে ধরা হয়েছে এরকম দেখা যায়, সেগুলো হচ্ছে ওই আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু সমকাম কিন্তু নিষিদ্ধ না, কারণ আপনাকে আইনে লেখা আছে এই কথা, আইনে এটা লেখা নাই যে হোমোসেক্সুয়ালিটি করলে আপনাকে দণ্ডবিধিতে হবে। স্পেসিফিকলি এটা কথাটা লেখা নাই, লেখা আছে অর্ডার অফ দ্য নেচারের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। অ্যান্ড অর্ডার অফ দ্য নেচারের বিরুদ্ধে আপনি যান নাই সমকামিতা করে, এটা প্রমাণ করতে পারলে আপনি বেকসুর খালাস হয়ে যাওয়ার কথা, যদি পৃথিবীতে আইন, আদালত, বিবেক বুদ্ধি কিছু টিকে থাকে। এখন যদি একজন বায়াসড জাজ হয় যে সমকামী দেখতে পারে না, বায়াসড উকিল, সবাই বায়াসড, মানে আসামি পক্ষের উকিলও বায়াসড, সমকামিতার জন্য কাউকে ধরে নিয়ে আসছেন, তাইলে তার শাস্তি হইতেও পারে এই আইনে। কিন্তু এই আইনে যে শাস্তি দিবে সেই জাজের উচিত বাংলাদেশের নাগরিকত্ব হারে ফেলা, কারণ সে এত বড় একটা দায়িত্বকে নষ্ট করতেছে আইনের ভুলভাল সাজা দিয়ে। জাজ কি আর আইনের ঊর্ধ্বে থাকবেন? আইনে একটা কথা লেখা আছে, জাজ যদি সেটা ফলো না করতে পারে তাহলে জাজের শাস্তি হওয়া উচিত। এবং পৃথিবীতে এখন পর্যন্ত বাংলাদেশে যে কয়জনকে ইসলাম বিদ্বেষী হিসাবে ধরে নিয়ে গিয়ে কোরআন অবমাননার জন্য অথবা মুহাম্মদকে সমালোচনা করার জন্য শাস্তি দেওয়া হয়েছে ধর্ম অবমাননার নামে ওই আইনের ধারায়, প্রত্যেকটা বিচারককে আমি বেঁচে থাকলে আজকে অথবা কালকে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এইসব বিচারক বাংলাদেশের আইনের ভুল ব্যাখ্যা, ভুল প্রয়োগ করে অন্যায় করেছে। সমকাম প্রকৃত বিরুদ্ধ কোনো কাজ না। আসলে 1500-র বেশি প্রজাতিকে অলরেডি সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড যে 1500-র বেশি প্রজাতি সমকাম করে থাকে। অনেক উদাহরণ আছে। পেঙ্গুইন একটা উদাহরণ, জিরাফরাই কাজ করে, সিংহরাই কাজ করে, ডলফিনরা সমকামী। এবং রাজহাঁসদের মধ্যে আপনি দেখবেন, আপনার আশেপাশে পাবেন খুঁজলে হয়তো, কিছু রাজহাঁস থাকে যারা করে কি, দুইটা পুরুষ রাজহাঁস একসাথে থাকে, এরা একসাথে সেক্স টেক্স করে, এবং মাঝে মাঝে বাচ্চা পয়দা করার জন্য একটা মাদি রাজহাঁসের সাথে তাদের কেউ একজন সেক্স করে। এরপরে যখন বাচ্চাটা ফুটে যায় তখন মাদি রাজহাঁসকেও তারাই দিয়ে দুইটা ছেলে আবারও সংসার করে বাচ্চাটাকে বড় করে নিজেরা। তো এই সব সমকাম যে আছে এটা প্রকৃত বিরুদ্ধ কিছু। এটা তো কোনোভাবে আপনি আদালতে প্রমাণ করা সম্ভবই না যে এটা প্রকৃত বিরুদ্ধ কিছু এবং ওই আইনের বাইরে গেছে। তার মানে সমকাম বাংলাদেশের আইনে অবৈধ কিছু না। এটাকে যারা মুমিনীয় চোখ দিয়ে দেখতে চান, ওভাবে দেখতে চাইলে তো আমাদের কিছু করার নাই, আইনে যা লেখা আছে তাই। যেমনভাবে বললাম না, ধর্ম অনুভূতিতে আঘাতের নামে মামলা কোনো মুহাম্মদ সমালোচককে করা সম্ভব না বাংলাদেশের আইন অনুযায়ী। কেউ যদি মুহাম্মদকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তার বিরুদ্ধে কিচ্ছু হওয়া বাংলাদেশের আইনে সম্ভব না। যে কয়জন জাজ এবং যে কয়জন যারা যারা জড়িত ছিল মুহাম্মদকে কটূক্তি করার অপরাধে আদালতে নেওয়ার পর শাস্তি দেওয়া হয়েছে, এরা প্রত্যেকে অপরাধ করছে, এরা ওই আইনটাকে ফলো করে নাই। আইনে যা লেখা আছে তাই। তুমি আয়সা তুমি বলতে পারবা না যে না না আমি আসলে ইন্টারপ্রিটেশন করতেছি, সমাজ, রাষ্ট্র, সময়, তারপরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এসব বইলা লাভ নাই। তো আইনে যা লেখা আছে তাই, তুমি এটাকে ইন্টারপ্রিট করতে পারো না তোমার নিজের বায়াস অনুযায়ী, কারণ এটা কিন্তু আসলে সমাজ দেখা সে করে নাই, আইনে ওই কথা লেখাই নাই, সে নিজের বায়াস অনুযায়ী করছে, সে একটা অপরাধ করছে। এই আদালতে কোন কোন বিচারক এসব রায় দিচ্ছে তাদের কিন্তু একটা তালিকা আমরা প্রস্তুত করব এবং এই মানুষগুলোকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। এটা গেল আপনার সমকাম প্রসঙ্গে হক কথা। এখন নারীবাদ প্রসঙ্গে একটু কথা বলি নিয়ে ফাঁক দিয়ে, কারণ এই দুইটাই তো সবচেয়ে বেশি হট টপিক মুমিনদের কাছে। বাংলাদেশে নারীবাদটা এখন যে জায়গাতে আছে সেটা হচ্ছে খুবই একটা, মানে আমরা যেটা করতেছি পুরুষতান্ত্রিক উইমেন এম্পাওয়ারমেন্ট করতেছি এই মুহূর্তে, হুইচ ইজ এ গুড স্টেপ। লাইক এই স্টেপটাই বাংলাদেশের এই মুহূর্তে নেওয়া উচিত।
প্রকৃত যেটা নারীবাদী আচরণ, সেই আচরণ আমরা এখনও করতে শিখি নাই। শুধু যে ছেলেরা শিখে নাই তা না, ছেলেরা তো আপনারা জানেন বাঙ্গু মুমিন থেকে শুরু করে বাঙ্গু নাস্তিক, কি পরিমাণ মিসোজিনিস্ট। কিন্তু আমি বলতেছি যে ইভেন মেয়েরাও এই কনসেপ্টের সাথে পরিচিত না। মেয়েরা যেটাকে নিজের স্বাধীনতা মনে করে বা নারী স্বাধীনতা মনে করে, বেসিক্যালি সেটা আসলে পুরুষতান্ত্রিক বাউন্ডারির মধ্যে নারীদেরকে এম্পাওয়ার করা। অর্থাৎ একটা মেয়েকে আমরা যে স্বাধীনতাটা দেওয়ার চেষ্টা করতেছি, যে স্বাধীনতার জায়গাতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা তার যেগুলো এখন বর্তমানে তার অধিকার আছে, সেই অধিকারের পরিধিটাকে বাড়াইতে সাহায্য করবে। অর্থাৎ আগের দিন যদি আপনি তাকে বলতেন এই এটা করলি কেন, অথবা খাঙ্কে মাগে হেজাব কই বললেন, আজকে সেটা বলতে পারবেন না। কিন্তু এটা কিন্তু আমরা ফেমিনিজমের কোর প্রিন্সিপাল থেকে করতেছি না বাংলাদেশে অথবা অন্যান্য অনেক দেশেই। একটা পুরুষতান্ত্রিক সমাজ এক্সিস্ট করে, সেই পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক পাওয়ার আমরা মেয়েদের দিকে এক্সটেন্ড করতেছি। খুব খেয়াল করে বুঝতে হবে এই কথাটা। অর্থাৎ একটা মেয়ের পাওয়ার আমরা পুরুষতান্ত্রিক পাওয়ার থেকে এক্সটেন্ড করে তারাই আমরা এম্পাওয়ার করতেছি পুরুষতান্ত্রিক পাওয়ার দিয়ে, যাতে করে অন্য পুরুষরা তার বিরুদ্ধে কথা বলতে আসলে সেই মেয়ে ওর মুখের মধ্যে ঝামা ঘষে দিতে পারে। এটা হচ্ছে হোল কনসেপ্ট, এবং এটাকে আমি খারাপ মনে করি না, কারণ প্রথম স্টেপ এইটাই। আপনি যদি নারী মুক্তির দিকে যাইতে চান, সেই স্টেপটা পরে আসবে। প্রথমে আপনাকে পুরুষতন্ত্রের কাছ থেকে পাওয়ার নিতে হবে। ঠিক যেভাবে এই মুহূর্তে বাংলাদেশে যেভাবে সমাজ আছে, আমি কিন্তু বলতে পারতাম যে আচ্ছা এই আইনটাকে অ্যাবলিশ করে দাও, বিতর্ক সৃষ্টি হতে পারে, সমকামীদেরকে ভুল করে ধরে ফেলা হতে পারে, অথবা ওই আইনটা অ্যাবলিশ করে দাও, কারণ কি মুসলমানদেরকে এখানে মানে বাড়তি পাওয়ার দেওয়া হতে পারে, ধর্মের বিরুদ্ধে কটূক্তি করলে ধরে ফেলা হতে পারে, যদিও আইনে এটা বলা নাই। কিন্তু আমি এটা কেন বলতেছি না, কারণ আমি আসলে এই মুমিনতান্ত্রিক সমাজের মধ্যে মুমিনতান্ত্রিক পাওয়ারটাকে এক্সটেন্ড করে আমার দিকে নিয়ে আসতেছি প্রথমে। এটাই সুবিধাজনক। যারা নিধার্মিক বা যারা এক্স মুসলিম, তারা যেভাবে মুসলিম সোসাইটির পাওয়ারটাকে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতেছি, কারণ পরে আমরা হয়তো একটা প্রকৃত নিধার্মিক সমাজ বানাইতে তাকে হেল্প করব। একইভাবে বর্তমান মেয়েরা পুরুষতান্ত্রিক সমাজের পুরুষতান্ত্রিক পাওয়ারের এক্সটেনশন নিজেদের কাছে নিয়ে এসে ফাইট করতেছে। যেমন এটা কেন করার, আমি আবার আইনের উদাহরণে ফিরে যাই, যে কারণে ওইটা দিয়ে শুরু করছিলাম, যে আমি যদি এখন এইভাবে 2-4টা মুসলমানকে গ্রেফতার করাইতে পারি, যারা সবাইকে দেখাইছে ফোনের মধ্যে, দেখেন ভাই এ কিন্তু ধর্ম অবমাননা করছে, দেখেন ভাই সে কিন্তু ধর্ম অবমাননা করছে, এভাবে যারা মব সৃষ্টি করে কোথাও বিশৃঙ্খলা করছে, এই লোকগুলোকে আমরা ধর্ম অবমাননার আইনে, ধর্মের অনুভূতিতে আঘাতের আইনে গ্রেফতার করা শুরু করব। এটা করতে হবে, এটা এক সময় আমরা পারবো। ওই একই আইনে দেখাবো যে কতগুলা ইসলামিস্টকে আমরা গ্রেফতার করছি। যখন আমরা ইসলামিস্টদেরকে ব্যথা দেওয়া শুরু করব, তখন ব্যথা পাইতে পাইতে ইসলামিস্টরা বলবে কি এই আইনটা চলে যাক, অনলি দেন আমরা এই আইনটাকে পুরোপুরি সরাইতে পারবো। এখন যদি আমি বলি যে এই আইনটা তো খুবই স্টুপিডভাবে ব্যবহৃত হচ্ছে, এটাকে সরাই দেন, সরাবে না, কারণ এখন আমরা আসছি মুমিনতান্ত্রিক সমাজে বাস করি। একইভাবে পুরুষতান্ত্রিক সমাজে বাস করা মেয়েদেরকে এটা বুঝতে হবে যে আসলে আপনি এখন এই মুহূর্তে যতটুকু স্বাধীনতা পাচ্ছেন, আপনি যদি একটা জিন্স পরে বের হন, তাহলে যে কয়জন মানুষকে আপনি চুপ থাকাইতে পারতেছেন, মানে তারা আপনার অনধিকার চর্চা করতেছে, এখানে আপনি তাদেরকে আটকাইতে পারতেছেন, এই আটকানোটা নারীর স্বাধীনতা এবং নারীর শক্তিয়ায়ন থেকে হচ্ছে। কিন্তু এই স্বাধীনতা এবং এই শক্তি মানে মত্তার বৃদ্ধি হচ্ছে থেকে পুরুষতান্ত্রিক সমাজের এক্সটেনশন থেকে। এটার পিছনের কোর প্রিন্সিপালটা আমি বলি, বর্তমান সমাজটা হচ্ছে ডিফারেন্ট। এই সমাজের ডায়নামিক্সটা আপনাকে বুঝতে হবে। এটাও ফেমিনিজমের একটা অবদান, এবং এটার জন্য নারীদেরকে এখন গেম আপ করতে হবে। ওই গেমে থাকলে হবে না আপনার। যেমন আমেরিকাতে বেশ কিছু জায়গাতে আমি এরকম, আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তাতে আমি যেটা খেয়াল করি যে অনেক মেয়েরাই খুবই বিরক্ত হয় যে আগের মতন বারে গেলে বা অন্যান্য জায়গাতে গেলে ছেলেরা তাদেরকে অ্যাপ্রোচ করে না। যদিও বার হচ্ছে একটা ডেটিং প্লেস হিসাবে খুবই এখনও পর্যন্ত স্বীকৃত, যে আপনি অনেক মানে ওখান থেকে হয়তো সঙ্গিনী খুঁজে পেতে পারেন, সঙ্গী খুঁজে পেতে পারেন। ছেলেরা মেয়েরা সবাই একটা পোর্শন বারে এই উদ্দেশ্য নিয়ে যায় যে ওইখানে গেলে হয়তো আমার নতুন কোনো প্রেম হবে। অ্যান্ড সবাই অবশ্যই যায় না, কিন্তু কেউ কেউ যায়। কিন্তু আগের মতন মানুষজন এসে মেয়েদেরকে বলে না যে তোমাকে ড্রিঙ্ক কিনে দিলাম, মেয়েদেরকে এই অ্যাপ্রোচগুলো করে না। খুবই সফট অ্যাপ্রোচ, কতগুলো সফট সিগন্যাল আছে আমেরিকান কালচারে, যে এটা করার মানে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার সাথে শুবা, এটা বোঝানোর জন্য খুবই সফট কিউট জিনিস আছে। যেমন তোমাকে একটা ড্রিঙ্ক কিনে দিই, অথবা হচ্ছে মানে অনেক কিছু করা যায়, যে আসেও না নিজে কিনতে, দূর থেকে হয়তো পাঠায়, বারটেন্ডার এসে বলে যে ওই ভদ্রলোক তোমাকে ড্রিঙ্ক কিনে দিছে। খুবই সাটল অ্যান্ড ভদ্র। কিন্তু মনে করেন যে আমি এখানে বসে আছি, বারে কোনো একটা মেয়ে বসে আছে অথবা অন্য কোথাও, তো ওকে আমি বললাম যে আচ্ছা, আমি নিজের ড্রিঙ্ক অর্ডার করার সময় বললাম কি যে আমাকে এটা দাও, ভদ্র মহিলার জন্য একই ড্রিঙ্ক পাঠাও, এবং তাকে বললো যে আমি পাঠাইছি, বলে আমি আমার নিজের জায়গাতে বসে থাকলাম। বারটেন্ডার বা ওয়েটার নিজে গিয়ে তাকে ওই মদটা দিবে এবং বলবে যে ওই ভদ্রলোক তোমাকে ড্রিঙ্কটা পাঠাইছে। তো আমি তার দিকে তাকাই থাকলাম, তাকে হয়তো একটা সিগন্যাল দিলাম, এবং সে হয়তো আমাকে ধন্যবাদ দিল। অ্যান্ড তার যদি আমাকে পছন্দ না হয়, সে ওই ড্রিঙ্কটা ওখানে বসে খেয়ে বিদায় হবে। আর যদি তার আমাকে পছন্দ হয়, তাহলে আমার কাছে আসবে। দ্যাটস দ্য হোল আইডিয়া, এটা কনসেপ্ট ছিল। তো এখন আমেরিকান কালচারে যেটা হচ্ছে যে অনেক মেয়েই বলতেছে যে এইসব জিনিস বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণটা কি? কারণ কোনো ছেলে আর এই রিস্কটা নিতে চায় না যে তাকে তোমরা ক্রিপ বলবা। তো তোমার কাছে আমি যে বললাম যে তোমাকে ড্রিঙ্ক অফার করলাম, আর তুমি এমনভাবে তাকালা তুমি আর তোমার বান্ধবী যে আমি একটা ক্রিপ, এই রিস্ক তো আমি নিব না।
এই রিস্ক তো কোনো ছেলে নেবে না, কারণ ওই বারে তো তাকে যাইতে হবে, ওটা তো সোশ্যাল সার্কেলের অংশ। কারণ বার কিন্তু একটা খুবই, যেরকম আপনার পরিচিত নাপিত থাকে, আপনার যেরকম পরিচিত মসজিদ থাকে, আমেরিকাতে বারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। যে আমার যেটা পরিচিত বার, যেরকম আমরা বলি গো টু বার, এই গো টু বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমার সোসাইটির অংশ। ওইখানে আমি অপমানিত হইতে পারবো না, ওইখানে আমি আমার মানে ডিগনিটি হারাতে পারবো না। সুতরাং প্রত্যেকটা মানুষই এরকম গো টু বারে যায়, এবং সেই বারে তারা কেউ ডিগনিটি হারাতে চায় না, প্রচণ্ড সতর্ক থাকে যাতে করে তাকে ক্রিপ না বলা হয়। এবং এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ অ্যাকচুয়াল ক্রিপ যারা ছিল তারা কিন্তু আগে ফাঁকা মাঠে গোল দিত, নিজেও ক্রিপ এগুলো করতো, এবং মেয়েরা বলতেও পারতো না তুমি ক্রিপ, কারণ ওই ফেমিনিজমের ভাষাটা, মানে ফেমিনিজম তাদেরকে অতটুকু ভাষা দিতে পারে নাই। বাট ডায়নামিক্সটা কীভাবে চেঞ্জ হয়েছে সেটা বলি। এখন বর্তমান সমাজে যেটা হয়েছে, যেমন ধরেন যে আমি বললাম না যে আমি প্রায়ই দেখা যায় যে অনেক কিছু করতেছি, ঘুম পাচ্ছি না, পুরো সপ্তাহে গড়ে ঘুমাইছি হয়তো 2 ঘন্টা প্রতিদিন। তার কারণ হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বর্তমান উন্নত বিশ্বে, এবং সাধারণত এখন বাংলাদেশও এটা এক্সটেন্ড করতেছে, যে পৃথিবীর প্রায় সব জায়গাতেই ছেলেরা এখন মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে, যেটাকে ফেমিনিজমের একটা ক্রেডিট হিসেবে আমি দেখি। যে ছেলেদের মধ্যে এই সেন্স গ্রো করা গেছে যে জেন্ডার রোল বলে কিছু নাই। যেমন আমাকে রিসার্চ করতে হচ্ছে, আমি সেরকম ভিডিও বানাইতেছি, আমি গল্প লেখার চেষ্টা করতেছি, অথবা ওই যে যা যা করি আর কি, তার পাশাপাশি আমাকে কী করতে হচ্ছে, আমি কিন্তু এই যে এখন কিন্তু আমার খাবার নাই, আমাকে রান্না করতে হবে, তারপর আমি খেতে পারবো। আমি নিজের রান্না নিজে করতেছি, নিজের বাজার নিজে করতেছি, নিজের কাপড় নিজে ধুইতেছি, নিজের বাসন কোসন নিজে ধুইতেছি। মাঝখানে যে কয়েকদিন ডিশ ওয়াশার ছিল না দেখা, তারপরে হচ্ছে মানে সবসময় তো আপনি কিছু মেশিন হেল্প আছে, কিন্তু তার মানেই না যে আপনি নিজের হাত দিয়ে ঘষে ঘষে বাসন মাজতে হচ্ছে না আমাকে। কিছু মেশিন হেল্প আছে, তার মানেই না যে আমাকে নিজের হাত দিয়ে জামা কাপড় মানে কাচতে হচ্ছে না। অ্যান্ড পয়েন্ট হচ্ছে যে এই পুরা জিনিসটা আমারই করতে হচ্ছে, জেন্ডার রোল কিন্তু নাই। আমি নিজের খাবারও রান্না করতেছি, নিজের জামা কাপড়ও ধুইতেছি, নিজে যেগুলো করা সেগুলো করতেছি, চাকরিও করতেছি। সুতরাং ওই চুল বাইধা আর হচ্ছে মানে আপনি যে অনেকে বলে না যে আমরা অফিসে গিয়া কাজ করতেছি আবার বাসার দায়িত্ব পালন করতেছি, সেইটা যদি আপনি নিজের জন্য করেন সেটাতে কোনো ক্রেডিটের জায়গা নেই, কারণ সব ছেলেরা তাই করে এখন, অলমোস্ট সব ছেলেরা। এখনও বাংলাদেশের মতন দেশে অবশ্যই এরকম করা হয় যেখানে 5 জনের ফ্যামিলিতে মেয়েটা কাজ করে এসে মেয়েটারে দিয়ে 5 জনের কাজ করানো হচ্ছে। দ্যাটস ইনহিউম্যান। এবং এটা হচ্ছে এখান থেকে ফাইট ব্যাক করার জন্য ফেমিনিজম যে আমাদের মতো ছেলে পয়দা করছে, যারা হচ্ছে নিজের সব কাজ নিজে করতেছে, এটা আমরা বাংলাদেশে এখনো পুরোপুরি করতে পারি নাই। কিন্তু ওইদিকে কিন্তু যাচ্ছে, বাংলাদেশে অনেক ছেলে আছে যারা নিজের সমস্ত কাজ নিজে করে, এবং তারা কিন্তু আসলে এইখানেই নারীবাদের বর্তমান ডায়নামিক্সটা আসতেছে। এটা বোঝাটা জরুরি যে এখন কিন্তু আসলে যেহেতু ছেলেরা নিজেরা সব কিছু করতেছে, পূর্ববর্তী সময় পুরুষতন্ত্র যখন ওই জায়গাতে ছিল যেখানে ছেলেরা মনে করতে আমি চাকরি বাকরি করবো, ঠেকায় পড়লে আমি কয়েকটা বার্গার বানায় খেয়ে ফেলবো, আর বিয়ে করলে হয়তো বউ আমাকে সুন্দর মতন কিচেন সামলাবে, এইটা আমেরিকাতেও ভাবতো, বাংলাদেশেও ভাবতো। বর্তমানে নারীবাদ এতটুকু মুক্ত করতে পারছে সমাজকে যে এখন ছেলেরা মনে করে কি আমি নিজে রান্না করব, নিজে কাপড় ধুবো, নিজে সব কিছু করবো, নিজে চাকরি করব, নিজে সব কিছু করবো। এখন ডায়নামিক্স চেঞ্জেস কীভাবে দেখেন, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে ছেলেরা যে জিনিসগুলো এক্সপেক্ট করে এখন মেয়েদের কাছ থেকে, ছেলেরা তো স্বয়ংসম্পূর্ণ এখন, কিন্তু সে জেন্ডার রোলের জন্য মেয়ে খুঁজতেছে না। আমি একটা প্রেম করলে বা আমি একটা বিয়ে করলে কি আমি কি এই জন্য খুঁজতেছি সে এসে রান্না করবে? সে মানে আমার একটা বিয়ে অলমোস্ট হইতে গেছিলো, যে বিয়ের মধ্যে এটা চুক্তির অংশই ছিল যে তাকে সে রান্না পারে না, সে রান্না করবেও না। তো তাই সেটার জন্য কি মানে বিয়ে থেকে কি এটা কোনো শর্ত ছিল যে তাকে রান্না করতে হবে, রান্না করে আমরা খাওয়াইতে হবে, কিছু করতে হবে না। তার মানে দাঁড়াচ্ছে যে ছেলেরা কি চাইতেছে মেয়েদের সম্পর্কের কাছ থেকে এখন, যে অলরেডি ফেমিনিজমের কারণে অতটুকু মানে নিজের চিন্তাকে উন্নত করতে পারছে, সে আর জেন্ডার রোলে বিশ্বাস করে না, সে কিন্তু মেয়েদের কাছ থেকে এটা চাইতেছে না সে এসে রান্না করবে, সে এসে এটা করবে। যেগুলো আপনি ভাবেন টিপিক্যাল চিন্তাতে বউ মানে যা ভাবেন সেই বউয়ের কাছ থেকে সেগুলো চায় না। সে চাইতেছে যে তাকে একজন যোগ্য কম্প্যানিয়ন হিসেবে তার কাছে এসে লাইফ শেয়ার করবে, একসাথে গ্রো করবে, এটসেট্রা। যেমন মনে করেন যে যদি আমার কেস হয় তাহলে আমি কি চাবো, আমি এরকম আইসায় যে প্রতিদিন যে কাজগুলো আমি করি সেই কাজগুলো আমি করতে পারবো, তাতে করে আমার আরও সাপোর্টিং রোল বাড়বে। হইতে পারে যে আমার ব্যাংকিং, আমার ট্যাক্স ফাইলিং, আমার অ্যাকাউন্ট মানে যত ধরনের ওই ধরনের জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে অর্ধেক সময় দেখা যাবে যে কিছু দায়িত্ব আমি তাকে ডেলিগেট করতে পারতেছি, যে ওকে ঠিক আছে এই বছর হচ্ছে আমি ট্যাক্স ফাইল করছি, পরের বছর বললাম যে তুমি ট্যাক্সটা একটু দেখো কারণ আমার হয়তো তমুক ডেডলাইন আছে। আবার দেখা যাবে যে কোনো একটা সময় হয়তো এই যে বাসা ভাড়া জনিত লিজের জন্য ওকে যাইতে হবে, অনেকগুলো ছোটো ছোটো কাজ থাকে। যেমন একটা অ্যাপ্লিকেশন করতে হবে যেটা হচ্ছে এখানে থাকার সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন, সেটার জন্য কিছু ডকুমেন্ট আনতে হবে, অথবা ধরেন এরকম কিছু মানে পেপার পুশিং কাজ আছে। তো এগুলো খুবই বিরক্তিকর কাজ, এগুলো আসে। তো যদি এখন আমার সাথে কেউ একজন থাকতো এখানে আমার লাইফ শেয়ার করতো, আমি আশা করতাম যে সে কিছু হ্যান্ডেল করবে, এগুলো সব আমার হ্যান্ডেল করতে হবে না। এই হাউস হোল্ডের মধ্যে যেসব প্যারা আছে, স্পেশালি যেগুলো হচ্ছে লিগাল প্যারা, যেগুলো ডকুমেন্টেশন রিলেটেড প্যারা, যেগুলো মানে
ফাইন্যান্স রিলেটেড প্যারা, সেগুলো সে মেনটেন করবে কিছুটা, আমিও করবো কিছুটা, আমার অ্যাটলিস্ট কিছু প্রেশার কমবে। সেকেন্ডলি, অনেক সময় এরকম দেখা যায় যে ইমিডিয়েটলি কোনো একটা ফ্রেন্ডকে কোথাও একটা হেল্প করতে যেতে হবে, আমি একসাথে কয় দিকে যাবো, হয়তো একটা জিনিস আমি ডেলিগেট করে দিলাম, আবার ওর সময় তা হইতে পারে যে সে হয়তো একসাথে এতগুলো কাজ করতেছে, সেও তো বাদামি হওয়ার কথা না আর কি। সুতরাং সেও আশা করতেছে যে তার যেহেতু অমুক সমস্যাটা এখন সলভ করতে হবে, তার ফ্রেন্ডের মেয়েকে তুলে নিয়ে আসতে হবে স্কুল থেকে, কারণ কেউ নাই, তাহলে আমি দৌড় যেতে কাজটা করে আসলাম, মানে কথার কথা বলতেছি। সো এই জিনিসগুলো হচ্ছে বর্তমান পৃথিবীতে পার্টনারের কাছ থেকে এক্সপেকটেশন। পার্টনারের কাছ থেকে এটা এক্সপেকটেশন, পাশাপাশি একটা ব্যাপার হচ্ছে যে নারী মুক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আপনার ওই দিন শেষ হয়ে গেছে, যে এখন আপনি এটাকে নিজেকে আর এনাফ ভাবতে পারবেন না একটা মেয়ে হয়ে, যে ঠিক আছে আমি একটা মেয়ে, পড়াশোনা করছি, আমাকে অপরচুনিটি কম দেওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে অপরচুনিটি সবসময় আপনাকে কম দেওয়া হবে। যেমন মনে করেন যে মেয়েদের সাথে আমাদের কিছুটা মানে কিছু রিলেভেন্স ফিল করার জায়গা আছে, যেমন হচ্ছে যে আমাদের মতো লোকজনকে তো অপরচুনিটি কেউ দিতে চায় না, যারা হচ্ছে মনে করেন যে সমাজের প্রচলিত জিনিসগুলো বাইরে কাজ করতেছি, বাংলাদেশের মতো একটা সোসাইটিতে জাস্ট এক্সিস্ট করতে আমাকে যে পরিমাণ ফাইট করতে হয়, একটা মেয়েকে তার থেকে অনেক গুণ বেশি ফাইট করতে হয় ডেফিনেটলি। কিন্তু আমি বলতেছি যে এই ধরনের মেন্টালিটি যে কোত্থেকে আসে, যে আমাকে তো কেউ দেবে না, আমাকে ওদের ছাঁচে চলতে হবে, অথবা আমাকে তো অনেক জায়গাতে চাকরি দিবে না, যেটা সত্য কথা। অনেক জায়গাতে আমি অ্যাপ্লাই করলে আমার নামটা দেখবে, দেখা চিনবে, আমাকে নিবে না ওইখানে, যেই লোকের সাথে আমি অ্যাফিলিয়েটেড করবো না নিজেকে। প্রথম আলোর মতন একটা জিনিস আমার লেখা নিয়ে ছাপাই নাই। সো তার মানে কি, যে সে আমার সাথে অ্যাফিলিয়েট করবে না, তখন আমার চাকরি হবে না। এরকম অনেক জায়গা থাকবে যেখানে আমার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ কি আমি ভিন্নভাবে চিন্তা করি। আবার মেয়েদের অনেক জায়গা আছে যেখানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি সে একটা মেয়ে। সো তার নিজস্ব আইডেন্টিটির জন্য তাকে অনেক জায়গা থেকে বের করে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এইটাই বাস্তবতা, এটার মধ্যে আপনারা শাইন করতে হবে। আপনার 200 মাইল এক্সট্রা যাইতে হবে। নারীবাদ হয়তো আপনাকে কিছুটা ফাইট করতে হেল্প করতেছে, কিন্তু যদি এরকমটা হয় যে আপনি আসলে পুরুষতন্ত্রটাকে এনজয় করতেছেন, মানে আপনি ভাবতেছেন যে আপনার জামাই হবে এরকম যে প্যাম্পার করবে, সারাদিন বাইরে ফাটাফাটি করি, বাসার মধ্যে আসলে আমার সবসময় তুলু করবে, আমার সম্পূর্ণ অ্যাটেনশন দিবে, যত ধরনের কিউটনেস অফ রোমান্টিসিজম আছে আপনাদের মধ্যে, মানে প্রেম করলে এগুলো সুন্দর জিনিস হয়, প্রেম করলে আমার পার্টনার আমার সাথে এগুলো কিউট জিনিস করবে, এই অলমোস্ট 95% অফ দোজ কিউট থিংস, এগুলো সবই পুরুষতন্ত্রের অবদান। আপনি ওটাও চাবেন যে আমার বয়ফ্রেন্ড কি সুন্দর আমাকে ফুল কিনে দিচ্ছে, আমার বয়ফ্রেন্ড আমাকে এইটা করে দিচ্ছে, আমার বয়ফ্রেন্ড আমাকে এইটা করে, আমার বয়ফ্রেন্ড আমার সাথে সেইটা করে, এটা না করলে আমি কেন প্রেম করব। এইগুলো সবই তো পুরুষতন্ত্রের কাজ। ও তো আপনার বয়ফ্রেন্ড যেগুলো করতেছে, যেগুলো আপনার ভালো লাগতেছে, এগুলো সব পুরুষতন্ত্রের কাজ। এগুলো যদি আপনি চান মনে মনে, তাহলে আপনি নারী মুক্তি করতে পারবেন না তো। কারণ আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে যেগুলো চাইতেছে, সেগুলোর বিনিময় ইভেনচুয়ালি আপনার বয়ফ্রেন্ডের ভেতরে আপনাকে ওই জেন্ডার রোলে ফেরত যাইতে হবে। তাইলে যদি আপনি ওই ধরনের ডাইনামিক্সই চান, কিউটনেসের ডিব্বা ওই রকমই হইতে চান, যেগুলো করে সাধারণত, যেগুলো মানুষের আশা করে, সেগুলো যদি আপনি চান, তাহলে কিন্তু আপনাকেও গিয়ে আবার ওই যে ঘর সংসার সামলাইতে হবে, চাকরি বাকরি করার দরকার নাই। তাইলে হাউস ওয়াইফ হবো, রান্না করব, এটা করব সেটা করব, আর আমার জামাই হচ্ছে আমার কিউট করে রাখবে, আদর করে রাখবে, আমি একটা ফেমিনাইন, সে একটা মাস্কুলাইন, এইসব জিনিসপাতির মধ্যে তো ঢুকে যাইতেছে না পারো। সুতরাং মেয়েদের মধ্যে আমি যেটা খেয়াল করে দেখতেছি যে তারা সমাজ আগায় যাইতেছে, ছেলেরা সেলফ মানে হয়ে যাইতেছে, সাফিসিয়েন্ট হয়ে যেতেছে, কিন্তু মেয়েদের মধ্যে এখনও রোমান্টিসিজম, তারা এখনও 50 শেডস অফ গ্রে পড়তে চায়, পইরা হাহুতাশ করতে চায়, খুব ভালো লাগছে আমার। অ্যান্ড আপনার ভালো লাগার কারণ আছে, এটা আমরা ইভলিউশনের একটা বড় অংশই হচ্ছে এইটা, যে আপনারা সাবমিসিভ এবং আপনারা ঘর সংসার ঠেলতে হবে, এমনিই আপনারা ইভলভ করা হয়েছে। এখন দ্য হোল ফাইট ইজ এগেইনস্ট দ্যাট কাইন্ড অফ নেচার অফ হিউম্যান বিইংস, যে আমরা ওইটার বিরুদ্ধেই ফাইট করতেছি, যে যেইটাকে আমরা বিবর্তনের মাধ্যমে এরকম করে ফেলছি। যেখানে মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে কিন্তু মেয়েদের বডি স্ট্রাকচার অনেক স্ট্রং, তারা কিন্তু ছেলেদেরকে ঘুষি মেরে ফেলে দিতে পারবে। পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে গত 50,000 বছর ধরে, যেহেতু আমরা গৃহপালিত পশুর মতন মেয়েদেরকে ব্যবহার করে আসছি, হ্যান্স দ্য সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ, কিন্তু এরপরে আমরা ওটার বিরুদ্ধে ফাইট করতেছি। এই ইভলিউশনের এই অংশটাকে আমরা ডিনাই করে এটাকে রিভার্স করার চেষ্টা করতেছি, যে না, এটা আমরা আসলে খুব ভালো করি নাই। এখন এটা রিভার্স করতে গেলে আপনার এইসব কিউটনেসও বের হইতে হবে, কিউটনেস ফিল করবেন, তারপর এটা করবেন, তা হবে না। থার্ডলি যেটা সমস্যা দেখছি আমি নারী মুক্তির মধ্যে, সেটা হচ্ছে যে কিছু মানুষজনকে দেখছি, তারা হচ্ছে সারাটা বছর মানে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, এটা করতেছে, সেটা করতেছে, অ্যান্ড সেটা সে নিজের টাকায় করতেছে না। আমি একটা জিনিস খেয়াল করে দেখছিলাম, একজনের ব্যাপারে আমি এটা নোটিস করছিলাম, যে সে সারা মাসে যে কয়টা জায়গাতে স্টোরি দিছে, সে কয়টা জায়গাতে সে যদি নিজের টাকায় যাইতো, তাহলে মিনিমাম তার 35 লক্ষ টাকা খরচ করতে হতো। বিভিন্ন হোটেলে, সুইমিং পুলের পাশ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে সে গেছে, 35 লাখ টাকার খরচ হওয়ার কথা তার এক মাসে। আমি স্টাডি করছি, এক মাসে সে কোথায় স্টোরি দিছে। এখন আপনি যদি 35 লাখ টাকা খরচ করার মতন জায়গাতে এক মাসের মধ্যে যাই স্টোরি দেন, এবং আমি যদি জেনে থাকি নিজে থেকে যে আপনার মাসের আয় আসলে 60,000 টাকাও না, তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি একদম ক্লাসিক কেস অফ আপনি চান যে পুরুষতন্ত্র জিয়ে থাকুক। কারণ পুরুষতন্ত্র না থাকলে আপনি ওই এতগুলো জায়গার মধ্যে একটা জায়গাতে হয়তো ছবি দিতে পারতেন সারা মাসে, আর কোথাও যাইতে পারতেন না, বাসায় বসে থাকতে হতো আপনাকে।
কারণ আপনি তা কামান না ওই জিনিস, কিন্তু আপনাকে মানুষ ইনভাইট করতেছে, তাই আপনি যাইতেছেন। এবং ইনভাইটটা কীভাবে করা হচ্ছে? পুরুষতন্ত্রের এক্সটেনশন। আপনি যে পাওয়ারটা পাইছেন, যে আপনি যে এতগুলো ছবি দিলেন, আপনাকে যে মানুষজন, আপনার যে ফলোয়ার হয়ে গেল 1.2 মিলিয়ন, আপনাকে যে মানুষজন দেখলে ম্যাম বলতেছে, ছবি তুলতেছে, সেলফি তুলতেছে, এই ম্যাম বলাটা আসতেছে কোত্থেকে? পুরুষতন্ত্রের এক্সটেনশন থেকে। আপনি একলার যোগ্যতাতে ওই যে এতগুলা কিছু করতেই পারতেন না, এবং ওইগুলো না করলে আপনাকে আরও পরের 10টা ফটোশ্যুটে ডাকা হইতো না। ওই পরের 10টা ফটোশ্যুটে ডাকা না হলে আপনি একদিন নায়িকা হইতে পারতেন না। আপনি নায়িকা হইতে না পারলে আজকে আপনাকে ম্যাম ডাকতো না। হ্যান্স যে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের যোগ্যতায়, নিজে খাইটা খুইটা 35 লাখ টাকার মানে ইকুইভ্যালেন্স আসার মতন ইনস্টা স্টোরি দেওয়ার মতন অ্যাবিলিটি না হচ্ছে, তার আগে যদি আপনি ইনস্টা স্টোরি দেন ওইরকম, তার আগে যদি আপনি ফেসবুকে ছবি পোস্ট করেন যে আরে কি সুন্দর চারপাশে বরফ চলে আসছি, তার মানে আপনি আসলে পুরুষতান্ত্রিক একটা বিশাল উইপন। আপনি পুরুষতন্ত্রের জন্য জীবন কোরবান করে দিবেন। আবার আপনাদের মতো মানুষজনের মুখ থেকে শুনতে হয় যে নারীবাদ আপনারা বুঝেন, মেয়েদেরকে কেন রেসপেক্ট করা হইতেছে না। এরকম করলে তো মেয়েদেরকে রেসপেক্ট করবে না কেউ, এবং সেটাকে আপনার এই সাইকেল তো ব্রেক করতে হবে। সুতরাং এই সাইকেলটা ব্রেক করতে হলে পুরা আলোচনাটা বোঝাটা খুব জরুরি, যে এখন আর ছেলেদের মেন্টালিটি, ছেলেদের মানে সেলফ সাফিসিয়েন্সি, এটা যেভাবে চেঞ্জ হয়েছে, মেয়েদেরটাও চেঞ্জ হচ্ছে। কিন্তু মেয়েদেরটা আমার কাছে মনে হয়, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, মেয়েদেরটা চেঞ্জ হচ্ছে স্লোলি। মেয়েরা এখনও নিজেদেরকে ওই কিউট প্রেমের মতো দেখতে চায়, কিউট প্রেম হইলে ভালো লাগে, না হলে বলে যে এর সাথে প্রেম করবো না, সেটা থাকা যায়। এর মধ্যে ওই ধরনের বয়ফ্রেন্ড সুলভ জিনিসপাতি নাই। অ্যাকচুয়ালি আপনি তো বয়ফ্রেন্ড সুলভ জিনিস খুঁজতেছেন না, আপনি খুঁজতেছেন হচ্ছে পুরুষতান্ত্রিক জিনিসপত্র। মানে আপনি চান যে আপনাকে সাবমিশনের মধ্যে রাখা হোক। তাহলে এটা যদি হয়, তাহলে আসলে নারীবাদের কথা বলে লাভ নাই। বাট আমি জানি যে অ্যাট দিস ফেজ ওই যে মানুষটা 35 লাখ টাকা মানে পুরুষতান্ত্রিক সমাজের পাওয়ার থেকে নিয়ে ছবি তুলে তুলে ইনস্টায় পোস্ট করতেছে, বিভিন্ন জায়গা থেকে ঘুম থেকে উঠতেছে, অথবা হচ্ছে বরফের মধ্যে ছবি দিচ্ছে, এই জিনিসগুলো করার অ্যাবিলিটি তার নাই। তার সারা মাসে বেতন দিয়ে সে একটা দিনও পার করতে হবে না ওই টাইপের। কিন্তু ওইটারও একটা দাম আছে অ্যাকচুয়ালি। ওটাকে আমি যে খুব হার্শে ক্রিটিসাইজ করতেছি তা না, কারণ কি ওইগুলো করতে করতেই কিছু মানুষজনের, যখন আপনি দেখবেন পুরুষতন্ত্রেরই এক্সটেনশন নিয়ে সে পাওয়ারফুল হচ্ছে, কারণ ওরা তো কেউ টাচ করতে পারবেন না। ওরা টাচ করলে মনে করেন যে সায়েম সোভান আনভিরাস আপনার গোয়া মেরে দিয়ে যাবে। সুতরাং সে পুরুষতন্ত্রের কাছ থেকে পাওয়ার নিয়ে কিন্তু সে কিন্তু সেফ আছে। এখন এভাবে যদি কিছু মেয়ে সেফ থাকে, ইভেনচুয়ালি এই মেয়েগুলার সেফ থাকার একটা খুবই লম্বা সাইড ইফেক্ট হিসাবে ইভেনচুয়ালি মেয়েরা প্রকৃতভাবে মুক্ত হইতে পারে। কিন্তু তার আগে এইভাবে মেয়েদের নিরাপদ হওয়াটাও একটা ফেজ, যেটাকে আমি উড়াই দিচ্ছি না। এটা থাকাটা খুব একটা খারাপ কিছু না, যতক্ষণ পর্যন্ত না আপনি এই জিনিসগুলোকে ইমপ্লাই করতে পারবেন, যেগুলো আমি এই ভিডিওতে বলছি। তার আগ পর্যন্ত ওটাই বেস্ট কেস সিনারিও, যে আপনাকে এক্সটেনশন নিয়ে পাওয়ার দেখাতে হইতেছে। যেমন আমি একটা মুমিনতন্ত্রের পাওয়ার এক্সটেনশনটা আমি সেটা দিয়ে মুমিনতন্ত্রের প্রায়োগিক আইনের বিরুদ্ধে ফাইট করতেছি। একইভাবে মেয়েদেরকে অনেক সময় পুরুষতন্ত্রের এক্সটেনশন নিয়ে সেটা দিয়ে পুরুষতন্ত্রের বিরুদ্ধে ফাইট করতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে যদি আপনি ফাইট করেন পুরুষতন্ত্রের বিরুদ্ধে এরপরে, দ্যাটস গুড, মানে খুবই ভালো কথা। সেটা তাহলে ফাইন, আপনি করছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেখা যায় কি, যে পুরুষতন্ত্রের কাছ থেকে সুবিধা পায়া তার আর পুরুষতন্ত্রের বিরুদ্ধে তার কোনো ধরনের স্ট্যান্স নাই। সে প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিসিশন সে নিচ্ছে পুরুষতন্ত্রের মন জয় করার জন্য। কারণ কি, পুরুষতন্ত্রকে সার্ভ করতেছে ভালো। কিন্তু আপনি যদি ওইটা নেওয়ার পরে এই যে ভিডিওতে যা বলছি এগুলোকে ইমপ্লাই করার চেষ্টা না করেন, তাহলে আসলে নারীবাদের কোনো ভবিষ্যৎ নাই, বাংলাদেশ অন্তত নাই। কারণ আমেরিকাতে এই ধরনের আত্মসম্মানবোধ অনেক বাড়ছে মানুষজনের, বিশেষ করে মেয়েদের। প্রচুর ধরনের এই ধরনের কথা আছে, টক আছে সোসাইটিতে, এগুলো এখন চলতেছে। বাংলাদেশে এই ধরনের আলোচনা সোসাইটিতে চলতেছে না। এই জন্য বললাম যে যেহেতু আমি এইভাবে ভিডিও বানাই, আজকে আমি যে কথাগুলো বলছি এগুলোর কারণে আবার 2-10টা ভিন্ন মিনিং করে আবার এটা পোস্ট করা হইতে পারে। আমি এই ঝুঁকিটা নিব, কারণ এই আলোচনাটা শুরু করা জরুরি। এবং মেয়েদের মধ্যে এই আত্মসম্মান বোধটা আসার পাশাপাশি পুরুষতন্ত্র তাদেরকে কিভাবে তাদের এক্সটেনশন দিয়ে এম্পাওয়ার করতেছে এতটুকু বোঝাটা জরুরি। একই সাথে তাদের বোঝা জরুরি যে এখন নারীবাদের ওই অংশটা আমরা পার করে ফেলছি, যে অংশটাতে তারা কথা বলতেছে। এর পরের স্টেপে যাওয়াটা জরুরি, এবং তারপরে আমরা হয়তো কোনো একদিন বাংলাদেশে নারী মুক্তি দেখতে পারবো। তার আগ পর্যন্ত আমি ঠিক আছে গালি দিয়ে বলি যে বাংলাদেশে সবাইকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো হয়েছে, মেয়েদেরকে এটসেট্রা, কিন্তু একই সাথে তো আমার এই টপিক নিয়ে কথা বলতে হবে। আজীবন তো তারা হলে সেকেন্ড ক্লাস সিটিজেন থাকবে এরা। তো যাকগে, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়। অহংকার
সরব্য পর্ণে মৃত্যু বেদনার নানাবিধ ঢঙ্গে জেরুজালেম থেকে তিনামেন স্কোয়ার। আর পরাজিত সব হারেনি এক পরাজিত যোদ্ধার